নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আজ আমরা এমন একজন ব্যক্তিকে হাজির করব যিনি সারা জীবন নিজের কলম দিয়ে অন্যদের অভিযুক্ত করে গেছেন, অন্যদের এক্সপোজ করেছেন, তাদের প্রশ্ন করেছেন। কিন্তু এই সপ্তাহে ফাইন্যান্স মিনিস্টার পি চিদম্বরম অরুণ শৌরির বিরুদ্ধে অভিযোগ এনে সবাইকে চমকে দিয়েছেন। অরুণ শৌরি ইচ্ছা প্রকাশ করেছেন আপকি আদালতে এসে অভিযোগের জবাব দেবেন, প্রশ্নের উত্তর দেবেন। শুরু হচ্ছে আজকের মোকদ্দমা অরুণ শৌরির বিরুদ্ধে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরি আপকি আদালতে হাজির হন। এবার মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে অরুণ শৌরির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি সমালোচনা সহ্য করতেই পারেন না। সরি স্যার, কিছুদিন আগেই আমরা দেখেছি যে পার্লামেন্টে অর্থমন্ত্রী সামান্য একটা সেন্টেন্স আপনার সম্পর্কে বলেছিলেন আর আপনি চিড়বিড়িয়ে উঠেছিলেন। উনি শুধু এটা বলেছিলেন যে অ্যাক্টিভ ইন্টারেস্ট নিয়েছিলেন আপনি ডিসইনভেস্টমেন্টে, আর আপনি রেগে গিয়েছিলেন। না, আমি তো তেমন রেগে যাইনি, কিন্তু উনি খুব চতুর উকিল। উনি তো এমন শব্দের ব্যবহার করেছিলেন যেন মনে হয় কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে ওনার ইমপ্লিকেশন এটা ছিল। আর দ্বিতীয়ত, ওনার কোনো ইমপ্লিকেশন থাকুক বা না থাকুক, মিডিয়া তো এটাই প্রজেক্ট করেছিল যে স্যার খুব বড় অভিযোগ আনা হয়েছে, তো যা কিছু অভিযোগ আছে আপনি বলুন, আমি সব ফ্যাক্ট বলে দেবো, ব্যাস এই তো। আর আমি আপনাকে বলছি অভিযোগটা কি। উনি এটা বলেছেন যে সেন্টুর হোটেল আছে জুহুতে, মুম্বাইতে, যখন সেটা ডিসইনভেস্টমেন্ট হয় তাতে আপনি প্রয়োজনের থেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছিলেন, অ্যাক্টিভ ইন্টারেস্ট। তবে কি ইনঅ্যাক্টিভ ইন্টারেস্ট নেওয়া উচিত ছিল? যদি কেউ আপনি আমাকে এমপ্লয়, আমি আপনার এমপ্লয়ি, আপনি আমাকে বলবেন ভাই এই স্টোরিটা গিয়ে অমুক অঞ্চলে করো, আজ সেটা ইন্ডিয়া টিভিতে দেখানো হবে, তো আমি ওখানে গিয়ে কি বোবা হয়ে থাকবো বলুন? আমি অ্যাক্টিভলি সেই কাজটা করব। আজ চিদম্বরম সাহেব নিজের পোর্টফোলিওতে অ্যাক্টিভ ইন্টারেস্ট নিচ্ছেন না, আর এই কেসটায় তো উনি খুবই অ্যাক্টিভ ইন্টারেস্ট নিচ্ছেন, কারণ আমার নলেজে এসেছে উনি একজন রিটায়ার্ড অফিসারকে পার্সোনালি সিলেক্ট করেছেন। আরে ভাই, কিছু তো খুঁজে আনো, এটা কি ইনঅ্যাক্টিভ ইন্টারেস্ট তাহলে? হ্যাঁ, উনি কি খুঁজে এনেছেন সেই তথ্য আপনাকে দিচ্ছি। উনি পার্লামেন্টে বলেছেন যে যখন এই হোটেল ডিসইনভেস্টমেন্ট হয়, যখন এটার সেলের সিদ্ধান্ত হয়, সেই সময় অজিত কেরকার এয়ার ইন্ডিয়ার বোর্ডে ছিলেন, আর সেই কমিটিতে ছিলেন যেটা সিদ্ধান্ত নেয় যে এই হোটেলটাকে ডিসইনভেস্টমেন্ট করে দেওয়া হোক। স্যার, আপনারা জানেন যে এই হোটেল আছে, হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার, এই ডিসিশনটা যখন নেওয়া হয় যে এটাকে ডিসইনভেস্ট করা হোক, তখন এটা রেফার করা হয়েছিল ডিসইনভেস্টমেন্ট কমিশনকে। আপনার মনে আছে সেই সময় কে প্রাইম মিনিস্টার ছিলেন? দেবে গৌড়াজি। আর সেই সময় কোনো ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি ছিল না, ফাইন্যান্স মিনিস্ট্রি ডিসইনভেস্টমেন্ট দেখাশোনা করত। আর সেই সময় ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? এই পি চিদম্বরম। তো সেই সময় ওনার মনে পড়েনি যে কে ছিলেন ডাইরেক্টর আর কার বানানো এই ডাইরেক্টর? ইন এনি কেস, আপনি ডিসিশন নেন, উনি ডাইরেক্টর থাকবেন না। বিডার কে হতে পারে তার কোয়ালিফিকেশন আর ডিসকোয়ালিফিকেশন ছিল। যদি আপনি সেসব ছেড়ে দিয়ে কাউকে এমনি ডিসকোয়ালিফিকেশন করে দেন ওই কোয়ালিফিকেশন, তাহলে লোকে বলবে দেখো, হি ইজ ট্রাইং টু এক্সক্লুড এ পটেনশিয়াল বিডার সো অ্যাজ টু ফেভার সাম আদার বিডার। তো সেখানে একটা নিয়ম করা ছিল বাই দ্য ক্যাবিনেট যে এই গ্রাউন্ডে কেউ কোয়ালিফাই হতে পারে, কেউ ডিসকোয়ালিফাইও হতে পারে। তো এসব কখনো উনি কনসিডার করেননি। একটা স্পেসিফিক আর জিনিস, একটা গোপন কথা আমি আপনাকে বলতে চাই, এই ডিসইনভেস্টমেন্টের এই যে প্রক্রিয়া, এই হোটেলে ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি করছে না, সে কথাটাও ইনি লুকিয়েছেন। এই হোটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার সাবসিডিয়ারি ছিল, সেজন্য এয়ার ইন্ডিয়ার এই সব কিছু করার ছিল। আমাদের তো অ্যাট দ্য এন্ড বলা হয়েছিল সেপ্টেম্বর 2001-এ, এটা শুরু হয়েছিল 96-এ। সেপ্টেম্বর 2001-এ যে আপনারা বিডার ডাকুন, আর তারপরেও এসব দেখুন স্পেসিফিক চার্জ যেটা সিপিএম এর এমপিরা পার্লামেন্টে এনেছিল, যা নিয়ে চিদম্বরম সাহেব জবাব দিয়েছিলেন। উনি বলেছেন যে বিড করার পরে এই কোম্পানি, অজিত কেরকারের কোম্পানি, টাকা দিতে পারছিল না। ঠিক আছে, আর অরুণ শৌরি নিজের মন্ত্রণালয়ে
ব্যাংকারদের ডেকে এনে এবং ওনার জন্য টাকার অ্যারেঞ্জমেন্ট করেন যে সরকার পয়সা দেবে আর সরকার থেকে এই হোটেল কিনে নেওয়া হবে। স্যার, এই মিথ্যারও একটা সীমা থাকে। আমি আপনাকে বলছি কিভাবে হয়েছে। এটা ঠিক যে ওনার যে বিডিং ছিল সেটা রিজার্ভ প্রাইস আমরা সিক্রেট রেখেছিলাম, যেটা ক্যাবিনেটের জানা ছিল, তার চেয়েও 53% বেশি ছিল। তো গভর্নমেন্টের ক্যালকুলেশনে এটাই খুব ভালো একটা বিড। এখন এই লোকটা বলে আমাদের একটা পেনাল্টি থাকে। উনি বলেন যে ডিসেম্বর 31 নয়, আমার আরো 10 দিন চাই ওই টাকা দেওয়ার জন্যে। ঠিক আছে, আপনি দিন, কারণ আমরা হারাতে চাইনি 153 কোটি। আপনি দিন, কিন্তু ওই যে গ্যারান্টি আছে যদি আপনি না দেন সেটা 5 কোটি থেকে আমরা 15 কোটি করে দেব। উনি বলেন ঠিক আছে। ফের উনি বলেন 36 কোটির আমি গ্যারান্টি দিচ্ছি, কিন্তু এই সময়, আর এই দেখুন ব্যাংকের গ্যারান্টি, ব্যাংক দিয়ে দেবে টাকা। তো আমি বলি কিন্তু আমি আপনার কথার উপর নির্ভর করতে পারি না। তো উনি বলেন যে ব্যাংকার নিজে সে আপনাকে বলে দেবে যদি আমার মুখের কথায় ভরসা না করতে পারেন। তো ব্যাংকার এইভাবে এসেছিল, ওরা বলেছিল স্যার আমি বলি যে আমি ওনার মুখের কথায় নির্ভর করতে পারছি না। তো এখন আপনি বলুন, আপনি এর উপরে লোন দেবেন? ইন ইয়োর অ্যাসেসমেন্ট এটা কমার্শিয়ালি ভালো প্রপোজিশন? উনি এক কথায় বলেন হ্যাঁ। তখন আমি বলি আমি আপনার কথার উপরে নির্ভর করতে পারবো না, আপনি রাইটিংয়ে দিন। উনি রাইটিংয়ে দেন। তারপরে আমি বলি যে না, এখন আমি আপনার রাইটিংও বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না 4 দিনের মধ্যে আপনার হেড অফিস আপনার বলাটাকে কনফার্ম না করবে। ওরা কনফার্ম করে, ওই সব টাকা গভর্নমেন্ট পেয়ে যায়। সেই মানুষ যে বোধহয় পিছোতে চাইছিল এই বিটটা থেকে, কারণ ও জেনে গিয়েছিল যে খুব বেশি বিট করে ফেলেছিল, 53 কোটি ওভার অ্যান্ড অ্যাভাব দ্য রিজার্ভ প্রাইস করে ফেলেছে। ওরা জমা দেয়, ওদের টাকা দিতে হয়েছিল, গভর্নমেন্ট টাকা পেয়ে যায়। যে ভ্যালুয়েশন ছিল সেটা 246 কোটি টাকা হতে পারত, কিন্তু বিডা প্রাইস মাত্র 101 কোটি টাকা রাখা হয়। এই 240-এর ফিগারটা কোথা থেকে এলো আমি কাল প্রেসকেও জিজ্ঞেস করি, তো বলে না না উনি যেতে যেতে বলেছিলেন। আরে কোনো বেসিস তো থাকা উচিত, অ্যাডভাইজারি অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, সেই ভ্যালুয়েশন এক্সারসাইজ 6-8 মাস ধরে চলে। আর আচ্ছা, এটা আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, এটা কি গ্রস ফিগার যার থেকে এখনো লায়াবিলিটিস কারো জানা নেই? তবে কি ফিগার ওই 90s যখন এই হোটেল 27 কোটির প্রফিট করত, আর এত কমে গিয়েছিল যে এই অকুপেন্সি বম্বের মতো জায়গায় 43%ও ছিল না, আর সেই সময় এটা 1.5 কোটি লস করেছিল। তখনও ভ্যালুয়েশন নাকি পুরনো ভ্যালুয়েশন কিচ্ছু জানা নেই, বলছে 240 কোটি। সেই জন্য আমি বলেছি আপনারা এই রিপোর্ট, অ্যাডভাইজারের রিপোর্ট, জয়েন্ট সেক্রেটারি যে কমিটি ছিল তার রিপোর্ট, আর কমিটি ও সেক্রেটারি যেটা ক্যাবিনেট সেক্রেটারি প্রিসাইড করত তার ভ্যালুয়েশনের যে ডিসিশন ছিল সেই সব কিছু পাবলিক করে দিয়েছি। অরুণজি, যত অভিযোগ আছে এসব তো প্রথমবার উঠছে না। যদি দেখেন 21শে জুলাই 2004, সেই সময় সিপিএম এর এই মেম্বাররাই পার্লামেন্টে ঘটনা উঠিয়েছিল। ফেব্রুয়ারিতে আবার এই মামলারই উল্লেখ করা হয়, আর চিদম্বরম সাহেব আবার তুলেছেন। তো কথায় আছে না, যদি কোথাও ধোঁয়া দেখা যায় কোথাও না কোথাও আগুন তো জ্বলবেই, স্ফুলিঙ্গ তো দেখা যাবে না স্যার, 19টা ডিবেট হয়েছিল পার্লামেন্টে, ডিফেন্স নিয়ে একটা হয়নি ওই 5-6 বছরে। 19টা ডিবেট ডিসইনভেস্টমেন্ট নিয়ে হয়েছিল, 1000-এর থেকেও বেশি কোয়েশ্চেন অ্যান্সার করা হয়েছিল পার্লামেন্টে। কিন্তু একটা রুল ছিল, অপারেশনাল রুল, আর কিছু ইস্যু না পেলে ডিসইনভেস্টমেন্টের কিচ্ছু না পাওয়া গেলে ভ্যালুয়েশন নিয়ে। আর তারপরে যদি কেউ জবাব দেওয়া শুরু করে, আরে না 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 এত ডিটেলসে নয়, শর্ট করে। তো আমি তো চাই যে এটা নিয়ে খোলাখুলি ডিবেট করা হোক, আর 10-10 ঘন্টা ডিবেট হোক। আর আপনার কথা হ্যাঁ, কিন্তু একদম ডিবেট সঠিক। তো তখন হবে যখন আপনার আপনারা কথা একদম পার্লামেন্টে সঠিক। যাবেন। আপনারা তো পার্লামেন্ট বয়কট করে বসে আছেন। না না স্যার, ওটা অন্য কথা। ব্যাপারটা হলো এই যে, কারণ আমি দেখেছি গত বছরে, এখন আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা পার্লামেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, আমার মতো ব্যক্তির জন্যে আর পার্লামেন্টে যাওয়ার একেবারেই কোনো রকম অর্থই হয় না, কারণ কেউ কোনো কথা শুনতেই চায় না। আগে যখন এরা অপোজিশনে ছিল তখন হ্যাকেল করত, আজ এরা ট্রেজারি বেঞ্চে বসেও অপোজিশনের কাউকেই কথা বলতে দেয় না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি রাজ্যসভার, যেখানে যশবন্ত সিনহাজির মতো, আপনি জানেন কত মাইল্ডলি উনি কথা বলেন,
যশবন্ত সিনহা যখনই বলেন পুরোপুরি ফ্যাকচুয়ালি বলেন। ইট ইজ এ প্লেজার টু হিয়ার হিম। ওনাকে বলতেই দেয় না। আপনি প্রেস কনফারেন্স করবেন, আপনি টিভিতে অ্যাপিয়ার হবেন, আর পার্লামেন্টকে ব্যবহার করবেন না। না, যদি কেউ বলতেই না দেয়, তো যে মানুষেরা আমাদের ইলেক্ট করেছে, আমাদের দায়িত্ব যে তাদের কাছে সমস্ত ফ্যাক্ট পৌঁছক। আর সেই জন্যই আপনার কাছে এসেছি। আর সবাই চায় যে পার্লামেন্ট চলুক। যেমন সারা ফ্যাক্টস দেওয়া হয়েছে যে কেন চলছে না। যখনই এই এগ্রিমেন্ট শুরু হয়, অন্য কোথাও থেকে খবর এসে যায় যে না, এগ্রিমেন্ট হবে না। অম্বিকা সোনি আর আমার বন্ধু সঞ্জয় বারু ইত্যাদি এমন স্টেটমেন্ট দিয়ে দেয় যে যা কিছু স্থির হয়ে গিয়েছিল সেসবও ভেস্তে যায়। কিন্তু প্রথমবার এমন হচ্ছে যে বিরোধী দল অভিযোগ করে, তার বদলে সরকার অভিযোগ করছে। এখন প্রতিদিন আপনাদের কোনো না কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনছে। এটাই প্রথমবার ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার, হয়তো সারা পৃথিবীতে, যে একজন সিটিং মিনিস্টারের বিরুদ্ধে 420 কেস কোনো পলিটিক্যাল অপোনেন্ট লাগায়নি। এটা ওদের সরকারের সময়ের অভিযোগ। মনে হয় দেবগড়জির সরকারের সময় এই ফডার স্ক্যাম শুরু হয়েছিল। তখনকার অভিযোগ, এটা ইনভেস্টিগেশন তখন হয়েছিল, কোর্ট চার্জ ফ্রেম করেছিল। আর এইভাবেই যখন এক ফলস শ্যুট ধরা পড়ে যায় গুজরাতে, কারণ আমার গাড়ি ভাঙা হয়, বা সুপ্রিম কোর্টের এত স্ট্রং স্ট্রিকচার আসে ঝাড়খণ্ড সম্পর্কে, তো এসব করেছিল। বা এই সুপ্রিম কোর্টের এত স্ট্রং স্ট্রিকচার আসে যে ভাই এই কেস কিভাবে চেপে দেওয়া হয়েছে ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের একজন মিনিস্টারের বিরুদ্ধে। তো এই সব থেকে ডাইভার্ট করার জন্যে এটা একটা টেকনিক যে রোজ কারো না কারো বিরুদ্ধে এমন কোনো কিছু বলে দাও। চিদম্বরম সাহেব আপনার বিরুদ্ধে অভিযোগ আনছেন, লালু যাদব জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে অভিযোগ আনছেন, জর্জ ফার্নান্ডেজ নীতিশ কুমার লালুর বিরুদ্ধে নালিশ করছেন। অভিযোগ প্রতি অভিযোগের প্রতিযোগিতা চলছে। মানুষের পক্ষে এটা বোঝা খুব মুশকিল হচ্ছে যে কে ভুল আর কে সঠিক। এইসব ততদিন চলতে থাকবে যতদিন মিডিয়া ব্রডকাস্ট করতে থাকবে যে কোনো ধরনের এলিগেশন, আর কখনো কারো এলিগেশনকেই এক্সামিন করবে না। অরুণজি, ঝগড়া হচ্ছে ক্ষমতাসীন দলের আর বিরোধী পক্ষের, আর সব দায়িত্ব আপনি মিডিয়ার উপর চাপাচ্ছেন। না স্যার, না না না, আমার মতে আপনার এই কথাটা একদম ঠিক। দায় আমি আপনাদের উপর চাপাচ্ছি না, কিন্তু আপনাদের একটা অপরচুনিটি থাকে এই জিনিসটাকে ব্রেক করার। ধরুন এই ডিসইনভেস্টমেন্ট, সিবিআই এনকোয়ারির কিসের অপেক্ষায় করছেন? আপনার এনকোয়ারি শুরু করুন আর সবাইকে জানান যে সত্যটা কি। আমি বলছি বলে নয়, চিদম্বরম সাহেব বলছে বলে নয়, আপনাদের দায়িত্ব আছে, আপনাদের অপরচুনিটি আছে। আমাদের সবার দায়িত্ব এটা যে আমরা এর গভীরে যাই, তাহলে এসব জিনিস শেষ হবে, না হলে এমনভাবেই চলতে থাকবে। আর এর একটাই ভবিষ্যৎ, যে কোনো অনেস্ট অফিসার ডিসিশনস নেবে না। আমি আপনাকে ইন্ডিয়া টিভির পক্ষ থেকে এই কথা দিতে পারি যে আমরা প্রতিটা এমন অভিযোগের গভীরে যাব, না আপনার ভরসায় থাকবো না সরকারের ভরসায় থাকবো। ওয়ান্ডারফুল। আর আমি তাতে আপনাদের সহায়তা করব, ইন দ্য সেন্স আপনি কখনো যে কোনো এমন ফ্যাক্ট যদি থাকে, যেমন কিনা ইন্ডিয়ান এক্সপ্রেস আজকাল ইনভেস্টিগেট করে, আপনিও তাতে বিখ্যাত, তেমন যে কোনো ফ্যাক্টকে এক্সকাভেট করার জন্য যদি অ্যাসিস্ট্যান্স আমি দিতে পারি, আমি কথা দিচ্ছি আপনাকে দেব সেটা। আপনার ডিসইনভেস্টমেন্টের, আপনার প্রাইভেটাইজেশনের কি প্রভাব পড়েছে রাজনীতিতে, সেই বিষয়ে জনতার অভিযোগের জবাব চাইব অরুণ শৌরির কাছে একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ অভিযোগ আর কৈফিয়তের ঘেরাটোপে রয়েছেন বিগত সরকারের ডিসইনভেস্টমেন্ট মিনিস্টার অরুণ শৌরি। আপকি আদালতে অরুণ শৌরির ওপর অভিযোগ হলো যে ইনি পলিটিক্সে একেবারেই মিসফিট। সরি স্যার, সবাই বলে যে আপনি ভালো মানুষ, শিক্ষিত, ভদ্র মানুষ, তো পলিটিক্সে আপনার কি কাজ? দেখুন, অ্যাকচুয়ালি কথাটা হলো, যখন আমি জার্নালিজমে আপনার সঙ্গে ছিলাম, সবাই বলতো এর এত একাডেমিক ডিগ্রি, এ তো জার্নালিস্ট নয়, এ হলো পেম্পলেটিয়ার। তো সেই জন্য, কিন্তু যদি আপনারা মনে করেন যে রাজনীতিতে শুধু তাদেরই দরকার যারা অশিক্ষিত, তাহলেও একটা কমেন্ট। আপনার পার্টির লোকেদের ব্যাপারে এটা বলা হয় যে এরা প্যারাসুট থেকে সোজা রাজনীতিতে নেমে আসে। সারা জীবন বই লিখেছেন আর রাজ্যসভা রাস্তা ধরে পার্লামেন্টে চলে আসেন, ফের মন্ত্রীও হয়ে যান। যে প্যারাট্রুপার থাকে তারা আর্মিতে খুব ভালো কাজ করে, ইউজফুল কাজ করে।
তো এটা তো কিন্তু আপনার কথাটাও ঠিক, অনেকে পরে হয়তো জেনারেল ইলেকশন হয়তো জিততে পারে না, যার মধ্যে বোধহয় ডক্টর মনমোহন সিংও আছেন, যিনি রাজ্যসভা থেকেই এসেছেন। সেই জন্যেই যারা লোকসভা থেকে জিতে আসেন, অনন্ত কুমারের মতো যারা আপনার সাথী মন্ত্রী ছিলেন, উনি পার্টির ইন্টারনাল ফোরামে অভিযোগ করেছেন যে সরি স্যার, যদি আমরা ইলেকশনে হেরে যাই, সরি স্যারের নীতির কারণে উনি তো বই লিখতে শুরু করে দেবেন, আমরা কি করব? না, অনন্ত কুমার আমার খুব ভালো বন্ধু, হয়তো উনি এই এক্সাম্পলটা দিয়েছেন, কিন্তু ওনার কথাটাও ঠিক। আমি এখন 17টা নয় 18টা বই লিখে ফেলেছি, আর 19 নম্বর বইটাও কালকে শেষ করেছি ন্যাশনাল সিকিউরিটির উপরে। তো বই তো লিখতেই থাকি। আর একটা কথা আমি জীবনে খুব ভালো করে শিখেছি, যে আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, দ্বিতীয় প্রফেশনও তৈরি রাখুন, কারণ জানা নেই কখন সবকিছু বদলে যাবে। অরুণজি, যখন আপনি মন্ত্রী ছিলেন তখনও ইমপ্রেশন এমন ছিল যে ক্রুসেডারের মতো কাজ করতেন, তো কখনো আপনার ভয় লাগেনি যে এমন সিদ্ধান্ত নেওয়া মানুষকে কখনো স্যাকও করা হতে পারে? দেখুন, অ্যাকচুয়ালি প্রেসওয়ালারা তো সবসময় বলতো এখন এর পোর্টফোলিও কেড়ে নেওয়া হবে, এইবার ড্রপ করে দেওয়া হবে। কিন্তু এটা তো অটলজি আর আদবানিজির কৃপা ছিল যে ওনারা ড্রপ করেননি আমাকে। যদি ড্রপ করে দিতেন তাহলে আপনি কি করতেন? তাহলে 19 নম্বর বইটা আরো তাড়াতাড়ি লেখা শেষ হয়ে যেত। আমি আপনার কাছে জানতে চাই যে পলিটিক্সে আজকে কি নীতির কোনো জায়গাই নেই? এরা সবাইকেই চোর মনে করে নাকি? আপনার এই ব্যাপারে কি মনে হয়? না না, এরা জানেন যে মোটেই চোর নয়, তবু অভিযোগ করতে হবে। সরি সাহেব, যখন এরকম অভিযোগ আসে তখন আপনার মনে মনে কি চলে? আবার যদি সরকার হয় তখন আবার ডিসইনভেস্টমেন্টের দায়িত্ব নেবেন? না, অটলজি আডবাণীজি যদি বলেন তাহলে নেব, আদারওয়াইজ কি লাভ হয় এতে? আপনাকে আমি এটাই বলছিলাম যে যে কোনো অনেস্ট লোক, এই আমার মতো আপনার মতো সুরজিতের মতো কেউ যদি জেদি হয় তাহলে করবে, কিন্তু অন্য লোক হলে বলে দেবে যে আমার রিটায়ার করতে হবে 2 বছরে, আমি জেনারেল, আমি এসব কেন করবো, পরে এনকোয়ারি হবে, ছেড়ে দাও, ফাইলটা ঘুরিয়ে দাও, কমিটি বানিয়ে দাও। আর সেটাই তো হচ্ছে। আপনি দেখুন না, ডিফেন্স পারচেজে ইন্ডিয়ায় এমন কান্ট্রি যেখানে 20 হাজার কোটি ডিফেন্স মিনিস্ট্রি রিটার্ন করে দেয়, 10,000 কোটি রিটার্ন করে দেয়, যেহেতু অর্ডার প্লেস করতে পারে না। একটা ওয়েপন অর্ডার প্লেস করতে 6 বছর কেটে যায়। তো এই কারণে কি ক্ষতি হচ্ছে? বিশেষ করে অনেস্ট লোকদের ক্ষেত্রে, যারা ডিসঅনেস্ট মানুষ তাদের কোনো দ্বিধা থাকে না, তাড়াতাড়ি তারা ডিসিশন নিয়ে নেয়, তারা জানে যে ভাই ক্রিমিনাল কেসে কিচ্ছু হবে না। কিন্তু অনেস্ট মানুষ হু ডাজ নট ওয়ান্ট হিজ ওন রেপুটেশন, যে তার উপর কোনো অভিযোগ আসুক, তারা বলে ছাড়ো না। এক ভিওর আমাকে মেল পাঠিয়েছেন, উনি লিখেছেন যে অরুণ সৌরি খুব ভালো শের শায়রি বলেন, তো ওনার এই যে ডায়লেমা, ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এলে শের শায়রি দিয়ে কিভাবে ব্যক্ত করবেন? এই চিদম্বরম ইত্যাদি সম্পর্কে এই যে অভিযোগ লাগিয়েছে, इनकी हाँ को हाँ न समझो, इनकी ना को ना न समझो, कोई और ही बोल रहा होगा इनकी जुबान को इनकी जुबान न समझो। অভিযোগ আর প্রশ্নের লিস্ট আছে আমার কাছে, আরও একটা পর্বে আসবো একটা ছোট্ট ব্রেকের পর। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি এডিটর থেকে রাজনেতা হওয়া অরুণ সৌরির বিরুদ্ধে। আপকি আদালতে অরুণ শৌরির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের কথার ওপরেই স্থির থাকতে পারেন না। অরুণজি, অনেকগুলো এক্সাম্পল আছে, কিন্তু আজকের জন্য একটা বড় উদাহরণ আমি দিচ্ছি। যখন আপনি টাইমস অফ ইন্ডিয়া ছেড়ে চলে গেছিলেন তখন বলেছিলেন যে টাইমস অফ ইন্ডিয়া এটা কাগজ নয়, এটা সরকার, আর আমি সরকারের জন্য কোনো কাজ করতে চাই না। কিন্তু সুযোগ পেয়েই আপনি সরকারের জন্য কাজ করতে শুরু করে দেন। না, কিন্তু এটারও একটা কারণ থাকতে পারে, যে এমন কাগজে যেটা ঠিক সরকারের মতো কাজ করা উচিত নয়, কিন্তু এমন সরকারে যাতে নাকি কাগজের ফ্রিডম আছে তাতে কাজ করা উচিত। অটলজি সরকার ঠিক তেমনই ছিল। যেমন যে সময় আপনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ছিলেন 1987 পর, আপনি ক্যাম্পেইন চালিয়েছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির বিরুদ্ধে, কিন্তু যখন আপনি মন্ত্রী হন তখন আপনি ওই কোম্পানিকেই প্রশংসায় ভরিয়ে দেন।
আম, এতক্ষণ তো আপনি বলছিলেন যে আমি এত জেদি যে সবাইকে অসন্তুষ্ট করে ফেলি, কিন্তু এতে আমার বন্ধু গুরুমূর্তি অনেক ইম্পর্টেন্ট একটা আর্টিকেল লিখেছিল। এটা দেখিয়েছিল তাতে যে ওই রিলায়েন্সের অনেক কিছু যা ওরা করছিল তা ওদের লাইসেন্স কন্ডিশনের বাইরে গিয়ে করছিল। এটাই ওর মেইন ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ও পেপারে ছেপেছিল। এখন সবাই মানে যে, আর এটা আমি নিজের স্পিচে বলেছিলাম ধীরুভাই আম্বানির ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে, যখন প্রেসিডেন্ট সাহেব ছিলেন ডক্টর মনমোহন সিংয়ের স্পিচও আপনি সে সময় পড়ে দেখুন, উনিও ওখানে গিয়েছিলেন কংগ্রেসের দিক থেকে, যে দেখুন আজকের এই সিচুয়েশন হলো আমরা সবাই মানি যে লাইসেন্সিং সিস্টেম ঠিক ছিল না, যা লঙ্ঘন করা হয়েছিল। তো লাইসেন্সিং সিস্টেম আজ চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু লাইসেন্সিং সিস্টেম চেঞ্জ হওয়া উচিত এটা আমি আজ থেকে বলছি না, এটা আমি 1965-তে যখন আমি ডক্টরেট থিসিস করি তখন থেকেই আমি লাইসেন্সিং সিস্টেমের এগেনস্টে লিখতে শুরু করি আর বলতে থাকি যে এটার কারণে ইন্ডিয়া একটা জেনারেশন লুজ করবে, 25 বছর পিছিয়ে থাকবে, আর সেটা হয়েছেও। যখন গভর্নমেন্ট লাইসেন্সিং সিস্টেম বানায় যেটা একেবারেই খারাপ, ভালো নয়, তখন ধীরুভাই আম্বানির মতন মানুষ হিরো হয়ে যান। কারণ ওনারা যখন লাইসেন্স ব্রেক করেন তখনই সরকারের হুঁশ ফেরে যে যেটা আমরা করেছি সেটা একেবারেই ঠিক করিনি। আচ্ছা, এখন জাজ সাহেব এটা বলেছেন, এই সেন্টেন্সটাই মোটামুটি আমি সেই স্পিচে বলেছিলাম যে খুব বড় নোবেল প্রাইজ উইনার, যাকে আমি মনে করি যে খুবই বড় থিঙ্কার ছিলেন 20th সেঞ্চুরির, প্রফেসর হায়েক। ওনার এক্সাম্পল দিয়ে আমি এটা বলেছিলাম যে কিভাবে সোসাইটি তার লকে ডিসরিগার্ড করে আর তাতেই ল চেঞ্জ হয়ে থাকে। তো সেটা নিয়ে আপনি বলেছেন যে স্যার আপনি ভিউ চেঞ্জ করে নেন। এই কথাটা কি সত্যি যে আপনি সেই সময় যা বলেছিলেন সেটা জনতাকে একটা অন্য ছবি দেখিয়েছিল, হতে পারে, কিন্তু সেই জন্য আপনার জনতার কাছে কখনো ক্ষমা তো চাওয়া উচিত? না, ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কিন্তু যদি আপনাকে যা কিছু আমার আজ ঠিক লাগছে সেটা বলতে থাকি, জনতা নিজেই ভাববে, আমার কথায় তো আর চলবে না। আর আপনি লাইসেন্সিং সিস্টেমের কথা যদি বলেন, আমার ভিউ এতে আর জাজ সাহেবের ভিউ গত 40 বছর ধরে যবে থেকে আমি লেখা শুরু করেছি একটা কনসিস্টেন্ট ভিউ রেখেছি। আচ্ছা, এটা কি সত্যি যখন আইপিসিএল কে ডিসইনভেস্টমেন্ট করছিলেন, রিলায়েন্স তাতে ইনভলভ ছিল, তখন খুব প্রেশার ছিল আপনার উপর? হ্যাঁ, খুব প্রেশার ছিল, খুব প্রেশার ছিল। কারণ এই রিলায়েন্স, ভাই এই রিলায়েন্স, এখন দেখুন যে কোনো বিডার যখন ওখানে আসে ওই স্টার্টিং লাইনে, সেই বিষয়ে ইন্ডিয়াতে এত বেশি কিছু ফেব্রিকেট করে করে মিনিস্টারের কাছে পৌঁছানো হয়। আমি দেখেছি যে ছোট একজন রুইয়া, এক যেসব কোম্পানি কলকাতায়, যেটা 17 বছর ধরে শিখ কোম্পানি ছিল, আর এই লোকটা বিড জিতে গেল, হাইকোর্টে কেসেস, সুপ্রিম কোর্টে কেসেস, এখনো 1.5 বছরে টার্ন অ্যারাউন্ড করে ফেলল। এইভাবেই যখন টাটাস এগিয়ে আসে, এয়ার ইন্ডিয়ার ডিসইনভেস্টমেন্ট নিয়ে টাটাস এগেনস্টে এত ক্যাম্পেন, পার্লামেন্টের বাইরে, সেইভাবেই রিলায়েন্সের এগেনস্টেও একটা খুব স্ট্রং নোটস এসেছিল। ওই ধরুন 23 পেজের নোট ছিল যে রিলায়েন্সকে ডিসকোয়ালিফাই করো। একজন খুব ইম্পর্টেন্ট মানুষ, এবং সে ছিল আমার বন্ধু। আমি তার উপর নিজের ওপিনিয়ন ফাইলে ডিকটেট করে রাখি। তো আমার যিনি সেক্রেটারি ছিলেন উনি বলেন, স্যার আপনার কথা ঠিক আছে, বাট ইউ শুড নট টেক দিস রেসপন্সিবিলিটি অন ইয়োর হেড। অ্যাজ দ্য সেক্রেটারি অব দিস মিনিস্ট্রি ইট ইজ মাই ডিউটি টু অ্যাডভাইজ ইউ অন দিস। আপনি অবশ্যই প্রাইম মিনিস্টার থেকে ক্লিয়ারেন্স নিয়ে নিন, কারণ এটা একটা বিরাট ডিসিশন। দিস ইজ ইনভলভিং রিলায়েন্স, দিস ইজ কর্পোরেট ওয়ার গোয়িং অন, ইউ উইল বি ব্লেমড। আমি বলি না না, তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন দ্য ল? উনি বলে, নো নো, ইউ আর রাইট, বাট ইউ হ্যাভ টু, আই এম টেলিং ইউ মাস্ট গো। তো আফটার দ্যাট ক্যাবিনেট মিটিং আই অ্যাকচুয়ালি বলি অটলজিকে, আমি বলি যে স্যার কথাটা হলো যে আমার পুরনো ইনস্টিক্ট এই যে আমি আপনার অনুমতি নেব না, কিন্তু আমার সেক্রেটারি বলছে যেহেতু এটা রিলায়েন্সের ব্যাপার, সেই জন্য আমি আপনাকে ইনফর্ম অবশ্যই করব। আর তা না হলে লোকে বলবে, অভিযোগ করবে যে টাকা নিয়েছে, রিলায়েন্সকে ফেভার করেছে। অটলজি বলেন, হ্যাঁ সে তো বলবেই। তাহলে কি করবেন? আমি বলি, স্যার ব্যাপার হলো আমি এই ডিসিশন নিয়েছি। উনি বলেন, যা ঠিক সেটাই করুন, কিছু শোনার দরকার নেই। জাস্ট ইমাজিন এ প্রাইম মিনিস্টার সেড দ্যাট gives so much confidence to a person working with him.
ইয়েস, আমরা ঠিক কাজটাই করব। রিলায়েন্স হোক, টাটা হোক, যেই হোক। আপনার বিরুদ্ধে অভিযোগ আর কৈফিয়তের শেষ পর্ব একটা ব্রেকের পর। আপকি আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি অরুণ শৌরির বিরুদ্ধে। আপকি আদালতে অরুণ শৌরির ওপরে অভিযোগ হলো যে ইনি নিজের পার্টির কাছেই রীতিমতো বোঝা হয়ে উঠেছেন। আপনার যখন আমি হিস্ট্রি পড়ছিলাম তো জানতে পারি যে কলেজে আপনি হকি খেলতেন আর হকি টিমের ক্যাপ্টেন ছিলেন। হ্যাঁ, ঠিক বলেছেন। তো ক্যাপ্টেনকে তো পুরো টিম নিয়ে চলতে হয়, কিন্তু যখন পলিটিক্সে এলেন তখন একাই চলতে শুরু করলেন, সবাইকে পেছনে ফেলে। না, এটা অ্যাসাইনমেন্টের উপর ডিপেন্ড করে। যেমন যদি আপনি ডিসইনভেস্টমেন্টের কথা বলেন, ইট ইজ আ কন্ট্রোভার্সিয়াল অ্যাসাইনমেন্ট। যাই করব, ইংল্যান্ডে যখন মিসেস থ্যাচারের এগেনস্টে, মানে ওর আন্ডারে যারা কাজ করতেন, তাদের সাথেও এমনটাই ঘটতো। কারণ ওদের অন্যদের এম্পায়ার বিক্রির চেষ্টা করতো, মানে রেসপন্সিবিলিটি ছিল। এখন যদি ফরেন পলিসি থাকে তাহলে তো এত বড় কন্ট্রোভার্সি হয় না। এটা তো ঠিক যে আপনার পার্টির লোকেরা বলে যে অরুণ শৌরির মতো লিডার পার্টির জন্য লায়াবিলিটি হয়ে উঠেছে, তাহলে আপনি যে প্রাইভেটাইজেশন করেছেন, যে বিলগ্নীকরণ করেছেন, তার প্রভাব জনতার মনে এমন পড়েছে যে নির্বাচনের সময় ভোট দেয়নি। না, এটা আমার মনে হয় না। দেখুন, এটা কিভাবে হয় যে পাঞ্জাবে ভোট পায় আর ওখানে ডিসইনভেস্টমেন্টের প্রশংসা পায়, মধ্যপ্রদেশ আর রাজস্থানে ডিসইনভেস্টমেন্টের কোনো প্রভাব পড়েনি, আর বাকি জায়গায় এফেক্ট হলো। তো এটার আরো অনেক কারণ থাকতে পারে। আরও আমার একটা মনে কারণ হয়- হতে পারে যে সোনিয়া গান্ধীর পপুলারিটি এত বেশি যে আপনারা হেরে গেলেন। না, হয়তো এটাও নয়। পরে গিয়ে দেখুন ওরাও ভোটে হেরেই যাচ্ছে। এই যে খুব দক্ষ মনে করা হচ্ছিল, গোয়া আর ঝাড়খণ্ডেও চালাকি ধরা পড়ে গেছে। আজ এমন একটা মিনিস্টারকে গলায় ঝোলানো, যাতে নাকি একজন ভালো মানুষ ডাক্তার মনমোহন সিং টাইপের ছবিও খারাপ হয়ে যাচ্ছে। এটা তো খুব বড় চালাকি নয়? স্যার, আমি জানতে চাই যে যখন আপনাকে নরেন্দ্র মোদী আর কিছু এমন লোক যারা হিন্দুত্ববাদী ও ফ্যানেটিক্স টাইপের লোকজন, তাদের সাথে কাজ করতে হয়, তখন আপনার ওদের বিষয়ে কি মনে হয় আর কি? আমি এভাবে ইন্ডিভিজুয়াল নিয়ে ডিসকাস করতে চাই না, কারণ আপনি মিস্টার নরেন্দ্র মোদীর নাম নিয়েছেন। আমার যতটুকু আমি জানি কোনো ফ্যানেটিজম ওর মধ্যে দেখিনি। আর মিডিয়ায় একটা ইমেজ বানিয়ে দেওয়া হয়। আজ যদি আপনি দেখেন তো ডেভেলপমেন্টের যত কাজ নরেন্দ্র মোদীর সরকার করছে গুজরাটে, মনে হয় আপনি অন্য কোথাও এমন এক্সাম্পল পাবেন না। কোন গভর্নমেন্ট ফিসক্যাল ডেফিসিটকে একদম 1/3 করে দিয়েছে 2 বছরেই? কে এমন আনপপুলার ডিসিশন নিয়েছে পাওয়ার বেস এগ্রিকালচার বেশি করবে, বাস ভাড়া বাড়িয়ে দেওয়া, এই যে হসপিটাল চার্জেস বাড়িয়ে দেওয়া, যাতে সেলফ সাফিসিয়েন্ট হতে পারে? এমএলএরা ওর উপর বিরক্ত কেন? কারণ উনি কোনো কর্পোরেশনের হেডকে এমএলএ থাকতে দেননি, এমএলএকে হতে দেননি হেড। কেন? এই সমস্ত জিনিস গভর্নেন্সের জন্য সবাই লিখতে থাকে, এটা কিন্তু হওয়া উচিত। কিন্তু অরুণজি, পাবলিক পারসেপশন তো এটাই যে যখন গুজরাতে রাইট হলো, নরেন্দ্র মোদী সরকার ছিল, ওনার সরকার রাইটকে থামানোর বদলে ইনস্টিগেট করার কাজ করে। স্যার, ও আপনার পাবলিক পারসেপশন কি আছে কি নেই, যদি নরেন্দ্র মোদীকে আপনি এখানে ডাকেন তাহলে উনি সবকিছু ডিটেলস দিতে পারবেন হয়তো। আর আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই মিডিয়ার ক্রিয়েটেড ইমেজ বিশ্বাস করবেন না, কারণ আমি নিজের সম্পর্কেও দেখেছি যা আসলে ঘটছিল সেসব ডিসরিগার্ড করে দিয়ে কি কি ছাপানো হচ্ছিল। তো যদি আমার নিজের অভিজ্ঞতা এই বিষয়ে থাকে তাহলে হয়তো প্রসঙ্গটাই এমন যে পাবলিক পারসেপশন এমন, আর সেই পাবলিক পারসেপশন মিডিয়া থেকে এসেছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি হয় নিজে ফ্যাক্টস এক্সামিন করুন, নয়তো ওনাকে এখানে ডাকুন, ওনার কাছে জানতে চান। যখন অরুণ শৌরি অ্যাজ এ জার্নালিস্ট পাবলিকের পারসেপশন বানায়, তো সেটা তো ঠিক আছে। আর আজকের মিডিয়া যদি শ্রী নরেন্দ্র মোদীর এই পারসেপশন বা ধারণাটা বানায়, তখন সেটা ভুল। তখন আপনি মিডিয়ার উপর দোষ চাপাচ্ছেন। না মানে না, দেখুন, কিন্তু আমার সবসময় একই কথা যে যখন আমি জার্নালিস্ট ছিলাম, এমন নয় যে আমি ঠিক আর পাবলিক আমার কথা মতো চলুক।
আমার কর্তব্য হলো আমরা ফ্যাক্টস সামনে আনবো আর পাবলিক নিজেই মানে ভাবুক সেই বিষয়ে, ওই ফ্যাক্টস নিয়ে চিন্তা করুক, ওদের ভাবনায় রিফ্লেক্ট করুক। যদি পাবলিক কারো কথা শুনে চলে তো ডেমোক্রেসি চলতে পারে না। জয়ললিতা, যার বিরুদ্ধে চার্জেস প্রুফ হয়ে গেছিল করাপশনের, তা সত্ত্বেও যখন নির্বাচন হয় উনি ভোটে জিতে যান। মনমোহন সিং যখন ভোটে দাঁড়ান সাউথ দিল্লি, উনি হেরে যান। হ্যাঁ, তো আর এটা ওনার, এটার জন্য পাবলিকের ভাবা উচিত যে ভাই এর ফল কি হতে পারে। তো যখন ভোট হয় তখন যেন সেই ভাবনা রিফ্লেক্ট করে। আর দ্বিতীয়ত আমরা সবাই এমন প্রেশার বানাই যাতে এমন জিনিস লতে আসে। এই কারণেই কি আপনার মতো মানুষ ভোটে দাঁড়ায় না? আমাকে কেউ দাঁড়ানোর জন্য টিকিটও দেয় না। কিন্তু কিন্তু আপনি আমার কথা ছাড়ুন, যদি এমন পরিস্থিতি হয় যে ডক্টর মনমোহন সিংয়ের মতো ব্যক্তি ভোটে লড়াই করতে পারেন না, তো সেটা একটা খুবই সিরিয়াস সিচুয়েশন যা কান্ট্রির উপরে রিফ্লেক্ট করা উচিত। তো আগামীতে গিয়ে, আগামী নয় আজ কি ফল হচ্ছে, যদি আমাদের ইলেকট্রাল সিস্টেম এতটা খারাপ হয়ে গিয়ে থাকে আর আমরা রিফর্মও করতে চাই না, কারণ আমরা না, এটা তো কনস্টিটিউশন ফাদার করেছিলেন, যদি ইনার্শিয়ায় ভাবতে না হয় তাহলে তা নিয়ে কাঁদারই বা কি আছে বলুন। শুধু এটুকু বলে দিন যে যদি আপনার পার্টি আপনাকে বলে যে লোকসভার ভোটে দাঁড়ানোর জন্যে, তো সেটা প্রেফার করবেন নাকি রাজ্যসভার রাস্তায় আপনার? স্যার, এটা পার্টির ওপর ছাড়বো। ওরা হয়তো এটা ভাবছে যে আমাকে টিকিট দেবেই না। ওরা যদি আপনার কথা শুনে যে ডিসইনভেস্টমেন্টের জন্য হেরে গেছে, তো ওরা বলবে যে আপনারা যদি বলেন না, এ দাবি করছে যে লোকসভার সিট দেওয়া হোক। ওরাই ডিসাইড করবে। আমরা জনতার প্রশ্ন শুনেছি, অরুণ শৌরীর জবাব শুনেছি, কিন্তু জনতার জাজ কি রায় দেন এই মোকদ্দমা নিয়ে শুনব একটা ব্রেকের পর। আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালিয়েছি বিগত সরকারের মন্ত্রী অরুণ শৌরীর বিরুদ্ধে। অরুণ শৌরীর এই মোকদ্দমার ওপর জনতার জাজ সুরজিৎ ভাল্লার রায় দেন। এই সব কিছু শুনে আমি আপনাকে 4টে শাস্তি দিচ্ছি। এক, তো ইউপিএ গভর্নমেন্টে ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রির খুব প্রয়োজন। প্রথম শাস্তি হলো এটা যে আপনি ওখানে যান এবং ডিসইনভেস্টমেন্ট মিনিস্টার হয়ে যান। যেমন আপনার ওপর অভিযোগ লাগানো হয়েছে যে আপনি টিম প্লেয়ার একেবারেই নন, মিসফিট, তো এই ইন্ডিয়ান ক্রিকেট টিমে ক্যাপ্টেনের খুব প্রয়োজন। তো এই ক্যাপ্টেন হওয়া আপনার দ্বিতীয় শাস্তি। তৃতীয় হলো এই যে আপনি লায়াবিলিটি মানে বোঝা, তার জন্য শাস্তি হলো যে আপনি পার্টি প্রেসিডেন্ট হয়ে যান, তাহলে আর আপনি লায়াবিলিটি বা বোঝা হয়ে থাকবেন না। আর চতুর্থ শাস্তি হলো এই যে আপনি একটা কবিতা বা শের শোনান। শের হলো ফিরাকের শের। এই যারা ভাবছেন যে সরকার চলে গেছে, এখন সেই বিষয়ে কি আপনাদের খারাপ লাগছে না, তো বলুন। তো ফিরাকের একটা খুব ভালো শের আছে, আমার মনে পড়লে হয় যে वो थी शपे वस्ल, ये है सुबह शपे वस्ल। That was the evening of our being together. This is the morning after the evening of our being together. उसके वायदों को भुला, रात गई, बात गई। এখন নতুন কিছু করা দরকার। এই বিশ্বাসের সঙ্গে যে অরুণ শৌরী নিজের সামনে আসা সমস্ত অভিযোগ স্বীকার করবেন, নিজের ওপর আসা সমস্ত অভিযোগের এইভাবেই জবাব দেবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে আপকে আদালতে এক নতুন মোকদ্দমা নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।